গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমরা নিলাম শুরু করছি 50 লক্ষ টাকার দান থেকে। 1 কোটি, 1 কোটি, 2 কোটি, 2 কোটি, 3 কোটি আমার বিট। 3 কোটি, ওয়াও, 10 কোটি। 10 কোটি। আর্চনাজি, আপনি তো শহরের অর্ধেক কিনে ফেলেছেন। আমাদের জন্য কিছু ছোট চুক্তি রেখে দিন। এই ব্যবসায়ীর কথা শুনে আর্চনার মুখে এক প্রাণঘাতী হাসি ফুটে উঠল। 50 কোটি। কিন্তু তারপর একটি আওয়াজ সেখানকার সবাইকে চমকে দিল। সরাসরি 50 কোটি? উনি কে? ওহ, উনি তো সেই ডেলিভারি বয় অভিনব। ওর কাছে 50 কোটি এলো কোথা থেকে? কোট প্যান্ট পরে এসেছে বলে কেউ চিনতে পারছে না। হ্যাঁ, ঠিকই তো, 2 দিন আগে আমার অফিসে লাঞ্চ ডেলিভারি দিতে এসেছিল। আমাদের কোনো সম্মান নেই নাকি? এমন একজন এলোমেলো মানুষ এত বড় নিলামে ঢুকলো কিভাবে? ওর কাছে 50 কোটি তো দূরের কথা, 50 টাকাও পর্যন্ত নেই। নিলাম বন্ধ করুন এবং এই ইম্পোর্টেড কার্পেট আর্চনাজিকে দিয়ে দিন। এক মিনিট থামুন। যদি এই ডেলিভারি বয়ের কাছে 50 কোটি না থাকে তবে আমি অর্চনাজির বিড চ্যালেঞ্জ করছি। 11 করোড়। আমি এই কার্পেটের জন্য 11 কোটি দিতে রাজি। 60 কোটি। আরে ডেলিভারি বয়, পাগল হয়েছ নাকি? 60 কোটি কোথা থেকে আনবে? এটা নিলাম শিশুদের খেলা নয়। এখানে যা বলবে সেটা দিতে হবে। মুহূর্তের মধ্যেই অভিনব একটি চেক বই বের করল এবং 60 কোটির একটি চেক সই করতে শুরু করল। মনে হচ্ছে এই ডেলিভারি বয় জেলে যাওয়ার ইচ্ছে পোষণ করছে। দেখুন কিভাবে আরামে চেক সই করছে। মিস্টার ম্যানেজার, আপনাকে অবশ্যই ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করাতে হবে। সে যখন চেক লিখছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকিয়েছিল এবং সম্পূর্ণ হতভম্ব ছিল। এমনকি ব্যাংক ম্যানেজারও বিশ্বাস করতে পারছিল না কেন এই ডেলিভারি বয় অভিনব 3 কোটির জিনিস 60 কোটিতে কিনছে। আর সত্যি কি ওর অ্যাকাউন্টে 60 কোটি আছে কি না? 1 মিনিট। ম্যানেজার সঙ্গে সঙ্গে তার টিমকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বললেন। কিন্তু যখন তার অভিনবের ব্যাংক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল 800 কোটি, তখন সবার মাথা ঘুরে গেল। গ্রুপের নাম কি? বিআর গ্রুপ। এই নিলাম এখানেই শেষ এবং 60 কোটির এই অমূল্য কার্পেট মিস্টার অভিনবের কাছে যাচ্ছে। মাইকে ম্যানেজার এই ঘোষণা করতেই সেখানে বসে থাকা সবাই চমকে গেল। অর্চনা কিছুতেই বুঝতে পারছিল না, যাকে সবাই অকেজো ভাবত সেই অভিনবের কাছে এত টাকা কিভাবে থাকতে পারে। সে ভাবনায় ডুবেছিল। তখনই তার ফোন বেজে উঠল। হ্যাঁ, টেল মি। সেই ইম্পোর্টেড কার্পেটটা গেছে? এই ডেলিভারি বয় অভিনব 60 কোটির বিট করেছে? মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে 5 কোটির জিনিস 60 কোটিতে কিনছে? আমি শপথ করে বলছি, ও এখান থেকে বের হতেই আমি ওকে বলবো, আমি ওকে ছাড়বো না। আর্চনাজি, এসব ভাবার আগে শুধু একবার অভিনবের মুখের দিকে তাকান। আর্চনা নার্ভাস হয়ে মঞ্চের দিকে হাঁটতে লাগলো, আর তার চোখ পড়তেই অভিনবের বাঁ হাতে থাকা আংটির ওপর সে পুরো হতবাক হয়ে গেল। টাইগার! টাইগার নামটার পেছনে আসল সত্যিটা কি? কিভাবে এক ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে 800 কোটি টাকা থাকতে পারে? যদি সে এত ক্ষমতাবান হয় তবে সারা দুনিয়ার সামনে ডেলিভারি বয় সেজে থাকলো কেন? এসব প্রশ্নে ইন্সপেক্টর বিভ্রান্ত হয়ে পড়ল। এই ভিডিওটি তাকে দিয়েছিল এক অজানা মেয়ে। কিন্তু এর আগে দুজন আলাদা গুপ্তচর ইন্সপেক্টরকে অভিনব সম্পর্কে কিছু বলেছিল। সে প্রথমে চেষ্টা করল প্রথম গুপ্তচরের বলা গল্পটা মনে করতে। অভিনব, আমার কথা শোনো। দেখো, এই রেস্টুরেন্টে খুব ধনী মানুষ আসে, আর আমার পোশাকটা একবার দেখো। ভাই ভাবি, দেখো, এখানে খুব ধনী মানুষ আসে, আর তাদের আর আমাদের মধ্যে বিশাল পার্থক্য আছে। ভাই ভাবি, এসব নিয়ে ভাবো না। আমি তার জন্য সঞ্চয় করেছি। আজ তোমার জন্মদিন ভাই ভাবি। ঠিক তাই, তুমি দিনরাত ডেলিভারি দিয়ে টাকা জমিয়েছো। আমি তোমাকে একদিনই সেই সব টাকা নষ্ট করতে দেব না। এসব ছেড়ে দাও, শুধু আমার সঙ্গে চলো।
দাঁড়াও, আমি টেবিল দেখে আসি। অভিনবকে থামাতে বৈভবী দৌড়ে গেল আর তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা খেয়ে এক ধনী মানুষের দামি সুকে ওয়াইন ফেলে দিল। তুমি কি অন্ধ? আমি ভীষণ দুঃখিত স্যার। ম্যানেজার, ওকে কে ভিতরে আমি ঢুকতে দিল? ভীষণ দুঃখিত। তুমি কি জানো এই স্যুটের দাম কত? 20 লাখ টাকা। আমি খুবই দুঃখিত স্যার। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। এই, তুমি কি ভাবছো আমি তোমাকে এভাবে ছেড়ে দেব? এটা 20 লাখের স্যুট। আমাকে 20 লাখ দাও আর এখান থেকে বের হও, নইলে কি? ম্যানেজার, এখানে কি চলছে? এই রেস্টুরেন্টে কোনো স্ট্যান্ডার্ড নেই। এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান। কি বললেন? আমি ওর কাছে ক্ষমা চাইবো? মজার কথা। তুমি কি জানো আমি কে? ধনী লোক আর অভিনবের ঝগড়া দেখে ভাই ভীষণ ভয় পেয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল, এই লোক তো সেই ব্যক্তি নয় কি, মিস্টার সিংহানিয়ার একমাত্র ছেলে, সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের মালিক, যাকে সে 2 সপ্তাহ আগে দেখেছিল। অভিনব, চল এই লোকটার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যাই। উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের। শান্ত হও, এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান, নইলে জীবনের বাকি সময় এই দিনটার জন্য অনুতাপ করবেন। মনে হচ্ছে তুমি আমার কথা শোনোনি। আমি এই শহরের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী, সবচেয়ে ধনী মানুষ, মন্ত্রী সবাই আমার পকেটে। আমি আঙুল তুললেই তোমার নাম মুছে যাবে। আর আমি আঙুল তুললেই তোমার ব্যবসার নাম মুছে যাবে। তুমি পাগল নাকি? সেই লোকটি অভিনব কি বলতে চাইছে বুঝে ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠালো। মুহূর্তের মধ্যেই সেই ধনী লোকের ফোন বেজে উঠল। থাক। হ্যাঁ বাবা। ছেলে, আমরা শেষ হয়ে গেছি। আমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে আর আমরা কোটি কোটি টাকা হারিয়েছি। 1 মিনিট বাবা, এটা কিভাবে সম্ভব? কেউ আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। তুমি কি কোনো ক্ষমতাবান মানুষকে রাগিয়েছ? যদি করে থাকো, এক্ষুনি তার কাছে গিয়ে ক্ষমা চাও। কে এই অভিনব এবং তার আসল পরিচয় কি? কিভাবে সে কয়েক মিনিটে কোটি টাকার সাম্রাজ্য ভেঙে ফেলল? কেউ উত্তর খুঁজে পাওয়া লাগেই অভি সেখানকে বেরিয়ে গিয়েছিল এবং এটি ছিল অভিকে নিয়ে এক গুপ্তচরের বলা গল্পগুলোর মধ্যে মাত্র একটি, যা সে পুলিশ ইন্সপেক্টরকে বলেছিল। কিন্তু ইন্সপেক্টর কিছুই বুঝতে পারল না, কারণ একদিন আগে অন্য গুপ্তচর সম্পূর্ণ ভিন্ন গল্প বলেছিল। আর সেই গল্পই বৈভবী গরিব মেয়ে নয়, বরং ধনী, যে সবসময় অভিকে অপমান করত। এই স্ক্র্যাপ ডিলারকে আমার সঙ্গে জড়িও না, আর আমার বয়ফ্রেন্ড নিয়ে ভুলে যাও। শুনলে তো? এখান থেকে বেরিয়ে যাও। বৈভবী তোমাকে বের করে দিয়েছে, আর আজকের পর ওর কাছে আসার স্বপ্নেও দেখো না। বৈভবী, আমার কথা শোনো। আমরা একসঙ্গে বাড়ি নেব ভেবেছিলাম। কুড়ে ঘরকে বাড়ি বলা হয় না অভিনব। এখান থেকে বেরিয়ে যাও। অভিনবের চোখের সামনে তার প্রেমিকা বৈভবী অন্য কারো হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে বৈভবী টাকা পয়সার জন্য তাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। তার বুকের ভেতর ব্যথায় ফেটে যাচ্ছিল। অভিনব সারা রাত রাস্তায় বসে মদ খেয়ে নিজের ভাগ্যকে গালাগাল দিচ্ছিল। হে ভগবান, তুমি যদি আমাকে মেরে ফেলতে সেটাই ভালো হতো। অভিনব ছিল নির্ঘুম এবং মাতাল। সে প্রায় এক গাড়ির সামনে চলে যাচ্ছিল, তখন গাড়ির চালক ব্রেক কষল। সেই গাড়িতে বসেছিল সানি সিং, গুড়গাঁওয়ের এক ধনী প্লেবয়। নেশায় ডুবে থাকা সানি অভিনবকে দেখে বলল, পারফেক্ট, একদম পারফেক্ট। ওকে তুলে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে দাও। কিন্তু বস, এই লোকটা যা বলেছি তাই করো। সানির পরিকল্পনা কি ছিল? যখন অভিনব পরের দিন সকালে জেগে উঠল, তখন অবাক হয়ে দেখল তার পাশে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু বোঝার আগেই সে হতভম্ব হয়ে দেখল দুজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তোমরা কারা? আর আমি এখানে কিভাবে এলাম?
সানির বোন অনন্যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কারু সঙ্গে রাত কাটিয়েছে। অনন্যা, এই মাতালটা কে? দাদু, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। আমি ওকে চিনি না, জানিই না ও এখানে কিভাবে এলো। অনন্যা, তুমি এই বাড়ির নিয়ম খুব ভালো জানো, তাই না? আজ থেকে এই ছেলেটাই আমাদের জামাই। দাদু, আই এম সরি। যথেষ্ট হয়েছে। তুমি যদি কোনো নিয়ম ভাঙো, যে কোম্পানিটি তোমার নামে হতে চলেছিল তা সানির নামে হবে। ব্যাস, প্রস্তুত হও ওকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। অভিনব এবং অনন্যাকে জোর করে কোর্ট রেজিস্ট্রারের সামনে বিয়ে করানো হলো। বিয়ে হবার সঙ্গে সঙ্গেই গ্র্যান্ডপা অভিনবকে আকরামের পার্টিতে পাঠালেন, যেখানে অনিচ্ছা সত্ত্বেও অভিনবের মুখোমুখি হল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী। আরে তুমি তো বোধহয় এখানে ফুলের তোড়া ডেলিভারি দিতে এসেছো, তাই না? তোমাকে এই বিলাসবহুল পার্টিতে দেখে আমার বমি পাচ্ছে। বৈভবী আর কিছু বলার আগেই অভিনব তার স্ত্রী অনন্যার কণ্ঠস্বর পিছন থেকে শুনল। বেবি। অনন্যা ভালোবাসা ভরা স্বরে অভিনবকে বেবি বলে ডাকতেই মনে হলো অভিনবের হৃদয় আবার ধুকপুক করতে শুরু করল। তুমি কোথায় ছিলে? দাদু তোমাকে ডাকছিলেন, চলো। সে অনন্যার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। বেশি খুশি হওয়ার দরকার নেই, আমার বিনিয়োগকারীরা এই পার্টিতে আছে আর তারা জানে আমরা বিয়ে করেছি। আর এই আমার স্বামী। হাত মেলানোর জন্য অভিনব হাত বাড়াতেই বিনিয়োগকারীর চোখ পড়ল তার আঙ্গুলে থাকা একটি আংটির ওপর, যেখানে টি অক্ষর খোদাই করা ছিল। এটা হতে পারে না, এটা অসম্ভব। 1000 কোটি টাকার কোম্পানির মালিক যে অনন্যার কোম্পানিতে বিনিয়োগ করতে এসেছিল, হাঁটু গেড়ে বসে বলল, আমাদের 18 বছরের খোঁজ শেষ হলো টাইগার, ধন্যবাদ। চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার ইরফানকে অভিনবকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছিল। তুই আমার ভাইকে মেরেছিস। যে কুকুরের ঘেউ ঘেউ করার অভ্যাস থাকে তাকে শিক্ষা দেওয়া দরকার। তুই এখনো আমাকে চিনিসনি ইরফান। অভিনবের আঙুল থেকে একটি আংটি পড়ে গেল এবং গড়িয়ে গিয়ে দাঁড়ালো ইরফান ভাইয়ের পায়ের কাছে। টাইগার, মাফ করে দাও টাইগার, আমি অনেক বড় ভুল করেছি। কাল রাতে কোথায় ছিলি? দাদু, কাল আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল, আর দেরি হয়ে গেল বলে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এখন বেকার হয়ে গেছিস, এখন এই শুরু হয়েছে। অভিনব ছিল এক সাধারণ ডেলিভারি বয়, যার বিয়ে হয়েছিল অনন্যার সাথে, শহরের এক সরল মেয়ে আর এক কোটিপতি পরিবারের মেয়ে। কিন্তু সিং পরিবারে কেউই এই বিয়েতে খুশি ছিল না। পরিবারের কর্তা হরদেব সিং বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছিলেন, কিন্তু অভিনবকে অপমান করার একটাও সুযোগ তিনি ছাড়তেন না। ভালো করে শুনে রাখ, আমি বাইরে যাচ্ছি। আমি ফেরার আগেই বাড়ি ঝকঝকে পরিষ্কার হতে হবে, না হলে আমি তোর পা ভেঙে দেব। অনেকদিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল। তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল। অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল। সন্ধেবেলা ঘণ্টার টুংটাং শব্দে অভিনবর ঘুম ভাঙল। তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল। সে অভিনবর এলোমেলো চুল আর কুচকানো জামাকাপড় দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তুমি কখন ফিরলে? সারাদিন বাড়িতে ঘুমোচ্ছিলে? না না, আমি দুপুরে ফিরেছি। তাছাড়া তোমাকে তোমার ভাই ফোন করেছিল? না,
কেনই বা উনি আমাকে ফোন করবেন? মনে হচ্ছে সানি সিং এখনো আমার কথাকে সিরিয়াসলি নিচ্ছে না। না মানে এমনিই জিজ্ঞেস করছিলাম। ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত। সিং ইন্ডাস্ট্রিজের সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল, কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না। হঠাৎই অনন্যার মনে পড়ল অভিনব তো গত রাতে বাড়ি ফেরেনি। সে সন্দেহ করল আর জিজ্ঞেস করল, তুমি গতরাতে কোথায় ছিলে? আমি গতকাল আমার এক পুরনো বন্ধুর বাড়ি গিয়েছিলাম। কথা বলতে বলতে দেরি হয়ে গেল, তাই সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এক পুরনো বন্ধু। মিস্টার আকরাম, যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই না? অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল। সে নিশ্চিত হয়ে গেল এটা সম্ভব নয় যে তার গরিব স্বামী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর মাফিয়া কিং আক্রমের বন্ধু হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। যদিও আমি জানি না তুমি মিস্টার আকরমকে কিভাবে চেনো, কিন্তু তুমি যদি বলো যে তুমি সারারাত মিস্টার আকরমের সঙ্গে ছিলে আর কথা বলছিলে, আমি এটা একেবারেই বিশ্বাস করি না। এটা বলেই অনন্যা টিভি রিমোটটা তুলে নিল আর টিভি অন করতে করতে বলল, আচ্ছা বলো তো, মিস্টার আকরাম কেমন মানুষ? মানে তার কি এত সময় আছে যে সারা রাত তোমার সঙ্গে কথা বলবে? তুমি কি ভাবছো তুমি যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব? যাই হোক, আমি খুব ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবার রান্না করে দাও। অভিনব অনন্যার পছন্দের পাস্তা বানাতে শুরু করল। কিন্তু তখনই দরজার টোকা পড়ল আর হরদেব সিংও বাড়ি ফিরে এলেন। হরদেব সিং সবসময় অভিনবর দিকে অদ্ভুত চোখে তাকাতেন আর সরাসরি অনন্যার সামনে বসে পড়লেন চিন্তিতভাবে। দাদু, কি হয়েছে? কে আপনার মুড খারাপ করেছে? আর কে? ওই একমাত্র মানুষ যার জীবনে কিছু শেখার নেই, শুধু বড়দের অসম্মান করা ছাড়া। দাদু, ব্যাপারটা কি আপনি বলুন, আমি ওকে শিখিয়ে দেব। ঝামেলা করার কোনো দরকার নেই। আমি তোমাদের দুজনের জন্যই চিন্তিত। তোমাদের আইভিএফ প্রক্রিয়া বহুবার ব্যর্থ হয়েছে। আমার মনে হয় অভিনবের কোনো জেনেটিক সমস্যা আছে। সে তো অনাথ, তার পরিবার অজানা, নিশ্চিত তার জিনে কোনো ত্রুটি আছে। এটা বলতে বলতে হারদেবের দৃষ্টি রান্নাঘরের দিকে গেল আর তারপর সে এত জোরে বলল যাতে অভিনব শুনতে পারে, আমি চাই অভিনব একবার শারীরিক পরীক্ষা করাক। আমি তো শুধু তোমাদের ভালোটাই চাই, আর কি? গ্র্যান্ডপা, তুমি তো এত মিষ্টি, কিন্তু আমরা কি এই বিষয়টা আপাতত সরিয়ে রাখতে পারি? আমার মাথায় অনেক কাজের চাপ আছে এখন। আমার কোম্পানি আর্থিক সংকট থেকে মাত্র বেরিয়েছে। আমাকে এখন কোম্পানির দিকেই মনোযোগ দিতে হবে, সন্তানের দিকে নয়। বেটা, তুমি চাইছো আমি এই বিষয়টা সরিয়ে রাখি। তোমার বিয়ে হয়েছে 2 বছরেরও বেশি। তোমরা বহুবার আইভিএফ করেছো, কিন্তু প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে। তবুও তোমার কোনো তাড়া নেই। আমাকে তো লোকজনকে উত্তর দিতে হয়, তাদের খোঁচাও শুনতে হয়। যদি তাই হয় তাহলে এখন থেকে লোকজনকে তুমি নিজেই উত্তর দেবে। দাদাজি, দয়া করে এখন এই প্রসঙ্গে আমার সাথে কথা বলো না। অনন্যা তার প্রিয় পাস্তা দেখে হেসে উঠল। প্রথমবারের মতো অনন্যা অনুভব করল অভিনবের দিক থেকে যত্ন। যদিও অভিনব গত 2 বছর ধরে এটা করছিল, অনন্যা গভীরভাবে অভিনবের দিকে তাকালো। আজ যখন সে দেখল পাস্তার মতো ছোট্ট ব্যাপারও তার হৃদয়ে ছুঁয়ে গেল। অভিনব আর অনন্যার চোখে চোখ পড়ল আর অনন্যা আস্তে করে বলল, থ্যাংক ইউ। অভিনব সেটা অনুভব করল। সে বুঝল যে অনন্যার হৃদয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার যাত্রায় সে এক ধাপ এগিয়ে গেছে। অনন্যা এতটাই মুহূর্তে হারিয়ে গেল যে দাদাজির অশান্ত মুখভঙ্গি পর্যন্ত খেয়াল করল না, সম্পূর্ণ অপেক্ষা করল। এখনই তোমার শারীরিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই। আমরা অন্য সময় ভাবব। আমিও তাই। ঠিক আছে, যেমন বলছো। অভিনব তার আনন্দ পুরোপুরি প্রকাশ করতে পারল না। এটা খুব বড় একটা দিন ছিল। অনন্যা
তার দাদাজির সামনে অভিনবের পাশে দাঁড়ালো, তাও এত বড় একটি ইস্যুতে। তাকে বিষয়টিকে গুরুত্ব দিতে হয়েছিল। সে জানত এখন পরিস্থিতি তার অনুকূলে। অনন্যা ধীরে ধীরে অভিনবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল। অনন্যা, যদি আগামীকাল তোমার ভাইয়ের কাছ থেকে ফোন আসে আর সে যদি সিং ইন্ডাস্ট্রিজ আর বিআর গ্রুপের মধ্যে সহযোগিতার কথা বলে, তুমি যেন সাথে সাথে হ্যাঁ না বলো, কিছু সময় নেবে। তোমার গুরুত্ব বোঝাতে হবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি সানি? ভাই সবকিছুই তো চিরাগকে দিয়ে দিয়েছে। এখনও বিআর গ্রুপের সাথে পুরো কর্পোরেশন সামলাবে। ওর কেন আমার প্রয়োজন হবে? আর তুমি তো কিছু জানোই না, তুমি শুধু আজে বাজে কথা বলো। অনন্যা, শুধু মনে রেখো, যদি ফোন আসে সাথে সাথে হ্যাঁ বলো না। গুড নাইট। শুয়ে পড়ো। নিজের কথা বলেই অভিনব শুতে গেল। অনন্যা কোনোভাবে নিজেকে সামলে নিল আর আলো নিভিয়ে শুতে গেল। পরের দিন অনন্যা কাজের জন্য বাড়ি থেকে বেরোলে অভিনব ওর পিছু নিল হোটেল সাফায়ারের দিকে। অভিনব চলে গেল। সে তার আসল পরিচয় সবার থেকে গোপন রেখেছিল। সিং পরিবারে তার পরিচয় ছিল সে শুধু একজন সাধারণ ডেলিভারি বয় আর অকর্মণ্য জামাই, কিন্তু আসলে সে ছিল শক্তিশালী কোম্পানির নতুন বস, দ্য মাফিয়া কিং। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চিনত টাইগার নামে। সঞ্জয়ের খুনের পর অক্রম অভিনবকে 18 বছর অনাথ আশ্রমে রেখেছিল। সেখানে প্রতিদিন কঠোর শারীরিক প্রশিক্ষণ দিত তাকে, প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত করত। এই কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তার বাবা সঞ্জয়, কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত সহযোগী অক্রমের ওপর। যখন অক্রম মনে করল অভিনব সক্ষম হয়েছে, তখন সে তাকে বসালো মাফিয়া কিংয়ের সিংহাসনে, কিন্তু শর্তও দিল তার আসল পরিচয় সবার থেকে গোপন রাখতে হবে। যদি এই শর্ত ভাঙে, তাহলে অভিনবকে সিংহাসন হারানোর ফল ভোগ করতে হবে। অফিসের আরামদায়ক পরিবেশ, বিশেষ করে এমন চাকরি যেখানে দক্ষ এক সেক্রেটারি সব কিছু করে দেয় আর তোমাকে কিছুই করতে হয় না, এটা আরও উপভোগ্য করে তোলে। অভিনব এখনও এটা ভাবছিল, তখন তার কেবিনের দরজায় নক হলো আর তার সেক্রেটারি নন্দিতা ভেতরে এলো। আজ তাকে আরও সুন্দর লাগছিল, কিন্তু এইবার নন্দিতা অভিনবের দিকে তাকালো আর তাকে বেশিক্ষণ তাকানোর সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে বলল, টাইগার, সিং ফ্যামিলি থেকে কেউ এসেছে বিটি গ্রুপের সাথে পার্টনারশিপ নিয়ে কথা বলতে। তার নাম চিরাগ। তাকে বলো চলে যেতে। ঠিক আছে। সানি, নিজেকে কিভাবে? আমি যখন বলেছিলাম শুধু অনন্যাই সহযোগিতা সামলাবে, তখন সে কেন নতুন লোক পাঠাচ্ছে? হয়তো আমাকে ওকে আমার মতো করেই বোঝাতে হবে। তখনও বিআর গ্রুপের বিলাসবহুল অফিসে ছিল। সে প্রথম তলায় অপেক্ষা করছিল, কিন্তু যখন নন্দিতা তাকে সেখান থেকে চলে যেতে বলল, তখন সেটা চিরাগের কাছে অপমানজনক মনে হলো। চিরাগ ব্যর্থতার খবর নিয়ে ফিরে এলে আর যা কিছু ঘটেছিল সেটা সানিকে বললে, সানির মুখ রাগে লাল হয়ে গেল। সে সম্পূর্ণ অসহায় ছিল এবং এখন তার আর কোনো উপায় রইল না আনান্যাকে ফোন করা ছাড়া। অন্যদিকে আনান্যা তার দাদাজির সঙ্গে বাজার করতে গিয়েছিল। তখনই তার ফোন বেজে উঠল এবং সে দেখল সানির কল এসেছে। আনান্যা ফোন রিসিভ করল এবং স্পিকারে দিল। হ্যাঁ ভাইয়া। অনন্যা, তোমার ভাইয়ের তোমার কাছে একটু সাহায্য দরকার। তুমি কি আমাকে সাহায্য করবে? সাহায্য? আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হলো, আমাদের আর বিআর গ্রুপের মধ্যে যে সহযোগিতা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সব ডিল তুমি সামলাবে। তোমাকে কাল
বিআর গ্রুপের অফিসে গিয়ে কথা বলতে হবে। নতুন প্যাকেজিং আর্টিস্টদের চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব সই করতে হবে। এটা শুনে গতরাতে অভিনব যা বলেছিল হঠাৎ করে অনন্যার মনে পড়তে শুরু করলো, তাই সাথে সাথে হ্যাঁ বলবে না। দুঃখিত ভাইয়া, তুমি তো এই কাজটা চিরাগকে সামলাতে দিয়েছিলে, তাই না? আমার মনে হয় যদি কাজটা অর্ধেক শেষ হয়ে থাকে তাহলে সেটা ওকে করতে দাও। যেমন 4 জন মিলে একটি মিষ্টি বানালে সেটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, আমার অনেক কাজ আছে, পরে কথা বলবো। তুমি কি করলে বেটা? তুমি জানো না এর ফলাফল কি হতে পারে? হরদেবের মতে অনন্যা তার কাছে আসা একটা ভালো সুযোগ প্রত্যাখ্যান করেছিল। সানি তাকে ফোন করে সরাসরি অনুরোধ করেছিল, কিন্তু অনন্যা সেটা মেনে নিল না। সে বিষয়টিকে এড়িয়ে গেল। অনন্যা ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল। আর তখনই সে অভিনবকে একটা মেসেজ পাঠালো। অন্যদিকে অভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল। আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল। অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল অনন্যা তাতে মেসেজ করেছে। কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল। সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে। আমি না করে দিয়েছি। এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল। তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে। এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না, আজ নয় তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে। শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে। অনেকদিন পর আজ অভিনব আকরামের সঙ্গে দেখা করছিল। আকরামই একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে। টাইগার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসো, বসো এখানে। আকরাম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে। এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল। তার হাতে একটা ছোট বাক্স ছিল। আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো। আমি এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছিলাম। এটা গত 18 বছর ধরে আমার কাছে ছিল, কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী। আকরাম আঙ্কেল, আমি এটা নিতে পারি মা। আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে। আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল। হ্যালো। ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল। ঠিক আছে, আমি দেখছি। টাইগার, আমি দুঃখিত, কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে। আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে। তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো। হ্যাঁ, এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি। আমি বুঝতে পারছি, তুমি তোমার কাজ করো আর আমি এটা নিয়ে যাচ্ছি। আগাম ধন্যবাদ। ঠিক আছে টাইগার, আমরা খুব শীঘ্রই একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল। অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর। সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল। লাঞ্চে সব রকম খাবারই ছিল, কিন্তু আকরামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। জানি না হঠাৎ করে আকরাম আঙ্কেলের কি কাজ পড়ল। আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন। লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল। এক ধরনের সুগন্ধ বেরোতে লাগল। সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল। তার গন্ধ খুবই প্রলুব্ধকর ছিল। বাক্সের ভেতরে একটা ক্যাপসুল ছিল। ওটা দেখে অভিনবের মনে লোভ জাগতে লাগলো। অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। এ কি? এটা কি সত্যি কোনো ওষুধ?
এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে? কিন্তু এটা তো কোনো ভেষজ নয়, এটা দেখতে একেবারে বড়ির মতো। তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে? অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে। ক্যাপসুল মুখে দিতেই তার জল লাগল না, ক্যাপসুল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল। তবে আকরাম তাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু তবুও অভিনবের মনে হল ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে। সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল, কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে। হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হল। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল। যখন সে চোখ খুলল তখন প্রায় রাত হয়ে গেছে। অভিনব ঠিক তখনই চোখ খুলল, হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল। এই সময় তার জামাকাপড় পুরো ভিজে গিয়েছিল আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগলো। ভীষণ জঘন্য লাগছিল। অভিনবের ভাববার সময় ছিল না। সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল। তার শরীর সম্পূর্ণ পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সে নতুন জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোলো। যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে হলুদ রঙের তরল জমে গিয়েছিল, একেবারে বাজে গন্ধ হচ্ছিল। আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরও 8 ঘন্টা লেগে গেল। কেউ আকরাম আঙ্কালকে বোকা বানিয়েছে। শক্তি তো বাদই দিলাম, আমাকে শুধু কষ্টই দিয়েছে, তার উপর এই দুর্গন্ধ। আমি তো জানিই না এই ওষুধের আরও কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঘরটা পরিষ্কার হতেই অনন্যা আর হারদেব বাড়ি পৌঁছালো। আজ তো বেশ ভালো শপিং হয়েছে, তাই না? হ্যাঁ, আর আমরা ঠিক সময়েই করেছি, একেবারে। তুমি কি রান্না করেছো? আসলে আমার কিছু কাজ ছিল, তাই রান্না করতে পারিনি। আমি ভাবছিলাম কেননা আজ একটু বাইরে খেয়ে আসা যাক। আহা, এমন অজুহাত তো আজকের আগে শুনিনি। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কোনো কাজ নেই। মনে হচ্ছে রাজপুত্র আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে। অনন্যাও অভিনবের কথা হজম করতে পারছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে অভিনবের এই বদলে যাওয়া রূপ দেখে অনন্যা বিরক্ত হচ্ছিল না। এজন্যই অনন্যা বলল, আসলে দাদাজি, আমিও ভাবছিলাম আজ কেন না একটু বাইরে খেয়ে আসা যায়। অনন্যার এই কাজে অভিনব বুঝল যে সে তাকে সাহায্য করছে। অভিনবের মন আনন্দে নেচে উঠল। অভিনব, কি চলছে? দায়িত্ব একটা জিনিস। তুমি তো সব সময় রান্না করেছো, আজকাল তোমাকেই রান্না করতে হয়। কি হয়েছে? এসব উজমাত দিও না। ঠিক আছে। পরশু স্যানি ভাইয়ার জন্মদিন, তার জন্য ভালো একটা উপহার নিয়ে আসবে 2 দিনের মধ্যে। কোনো সস্তা জিনিস নয়, আর কিনবার আগে 1000 বার ভেবে নেবে, না হলে সেটা সারা জীবনের জন্য অপচয় হবে। আমায় লজ্জায় পড়তে হবে। রাংরেজ রেস্টুরেন্টে সানি সিংয়ের জন্মদিন। অভিনব, অনন্যা, হারদেব 3 জনকেই আলাদা করে ভেনিউতে পৌঁছাতে হতো, কারণ প্রত্যেককে সানির জন্য উপহার আনতে হতো। সময় দেখছ তো? অভিনব তখনও আসেনি আর অনন্যা অপেক্ষা করছিল। অভিনব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সেও উপহার দেবে, সবার থেকে আলাদা হবে সেটা। কিন্তু এরপর অনন্যার মনে এক ধাক্কা লাগলো যখন সে দেখল অভিনব তার হাত ধরে আছে আর তার হাতে একটা সাধারণ কাঠের বাক্স। এটা কি অভিনব? অন্তত বাক্সটা গিফট র্যাপ করাতে পারতে। আরে আমি তো র‍্যাপ করাতে চাইনি, আর সময়ও ছিল না। যাই হোক, থাক। বাক্সটা কেমন দেখাচ্ছে তাতে কি আসে যায়? ভেতরে কি আছে সেটাই তো আসল ব্যাপার, তাই না? এবার যখন সবাই ভাইয়াকে উপহার দিতে শুরু করবে, ওই বাক্সটাও সেগুলোর সাথে রেখে দিও। আমি আর কোনো নাটক চাই না, আমি ক্লান্ত। ঠিক আছে, যেমন বলবে। সানি সিংয়ের বিশ্বস্ত বন্ধু চিরাগ সবকিছু লক্ষ্য করছিল, আর অভিনবকে অপমান করার এই সোনার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না। এখন বেকাররাও পার্টিতে আসবে।
চিরাগ, অভিনব আমার স্বামী, সাবধান, যদি ওকে অপমান করো। দেখো অ্যানান্না, আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছি? কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়নিয়ার মেয়েকে বিয়ে করেছে। এরকম ভিখারিরা কতদিন টিকবে? নিজের কাজে মন দাও। আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। নিজের সীমার মধ্যে থাকো। ভুলে যেও না যে তুমি কেবল একজন সাধারণ ডেলিভারি বয়। অনন্যাকে বিয়ে করেছো বলে আকাশে উড়ছো? আমি যতটা অকেজো হতে চাই ততটাই হব, কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো। আমি সেই লোক নই যাকে বিয়ার কোম্পানি আবর্জনার মতো অফিস থেকে ফেলে দিয়েছিল। ব্যাপারটা একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছিল। চিরাগের শহরের বড় বড় গুন্ডাদের সাথে অনেক সম্পর্ক ছিল, কিন্তু তবুও সে চিরাগের সাথেই ঝামেলা পাকালো। সব শেষ। আজ রাতটা অভিনবের জন্য ভালো যাচ্ছে না। এটাই তার প্রাপ্য ছিল। সিং পরিবার চাইছিল অভিনব মার খাক। মুহূর্তেই চিরাগ ঘুষি মারার জন্য হাত তুলল, আর অভিনব সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল। এখনো আমাকে মারতে চাও? আমি তোর রক্ত খেয়ে ফেলবো। চিরাগ যখন শোলে সিনেমার সেই পুরনো ডায়লগ বলল, অভিনব তার হাত এমনভাবে মোচড় দিল যে চিরাগের অবস্থা খারাপ হয়ে গেল, আর ব্যথায় চিৎকার করতে লাগলো। তুমি আমাকে এতটাই ঘৃণা করো, তাই না? যদি আমার হাত তোমাকে ছোঁয় তাহলে এখন তুমি নিজেকেই ঘৃণা করবে। নিজের শক্তির ফলাফল দেখে অভিনব নিজেই হতবাক। হঠাৎ তার এত শক্তি কোথা থেকে এলো? এটা কি আকরামের দেওয়া ক্যাপসুলের প্রভাব? এদিকে চিরাগ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ব্যথায়। এটা তুমি নিজেকে কি ভাবো? আজ সানির জন্মদিন, আনন্দ করার দিন। অভিনব রাগী চোখে হারদেবের দিকে তাকালো। যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি তবে আমার নাম চিরাগ ওবেরয় নয়। এটা বলেই চিরাগ ফোন বের করে একটা নম্বর ডায়াল করল। অভিনব এতদিন হারদেবের সব অপমান সহ্য করেছে, কিন্তু এবার তার সহ্যের বাঁধ ভেঙে গেল। আনান্না আর আমি বিয়ে করেছি 2 বছর হলো। তুমি কোনোদিন আমার অবদান দেখোনি। তুমি সব সময় আমাকে অপমান করেছো, হেয় করেছো। আমি এই চটটা সব সময় মনে রাখবো। আর যে কুকুরটাকে তুমি 2 বছর ধরে পালছো সে আজ যাচ্ছ। আর হ্যাঁ, সে ঘেউ ঘেউ করছে না, কামড়াচ্ছে। যদি তুমি চাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি, তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে। চুপ করো একেবারে। অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল। তার মনে হচ্ছিল সে পুরোপুরি বদলে গেছে, এক অচেনা মানুষের মতো। বাকিরাও হতবাক। কেউ ভাবেনি অভিনবের মতো এক অকেজো মানুষ এমন কথা বলবে। কোথায় যাচ্ছ? ওকে থামাও। কে তোমাকে যেতে বলেছে? এখানেই থাকো আর দেখো তোমার কি দশা হয়। চিরাগের কথা শেষ হতেই রাংরেজ রেস্টুরেন্টের বাইরে একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল। অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা ইরফানকে ভাড়া করেছিল। ইরফান আর তার লোকেরা ভেতরে ঢুকতেই চিরাগ বলল, ইরফান ভাই, অবশেষে আপনি এলেন। বলো চিরাগ, কি ব্যাপার? কোন আবর্জনা পরিষ্কার করতে হবে? ওই আবর্জনা ইরফান ভাই। তো তুই আমার ভাইকে মেরেছিস? এক কুকুর যদি সারাদিন ঘেউ ঘেউ করে তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয়? ছেলে, তুমি তরুণ, তোমার রক্ত গরম, আমি বুঝি। কিন্তু জানো কি, আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি। অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে। ছেলেটা, কসম, তোমার মধ্যে ভীষণ অহংকার আছে। তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি? অভিনবের মুখে কোনো ভয় ছিল না, যেন কারোর প্রেতাত্মা তার শরীরে ভর করেছে। ইরফান ভাই স্থির দৃষ্টিতে অভিনবের দিকে তাকালো। কোনো কারণে অভিনব তার কাছে চেনা মনে হচ্ছিল। তুই কেমন করে এই কথা বলিস?
আমি এখনই ওকে সামলাই। লোকজন একসাথে অভিনবের উপর হামলা করল। এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল। সেটা গুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামল। যখন ইরফান ভাই আংটিটা তুলল তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার ওপর পা দিয়েছে। সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, টাইগার, আমাকে ক্ষমা করে দাও টাইগার, আমি বড় ভুল করেছি। অভিনবের গোপন কি সবার সামনে ফাঁস হয়ে যাবে এখন? তাকে কি সবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করতে হবে? অভিনব কি ইরফানকে ক্ষমা করবে? চিরাগ যখন অভিনবের পরিচয় জানবে তখন কি হবে? সত্যিটা কি প্রকাশ পাবে? অভিনবের বিআর গ্রুপের সাথে কি সম্পর্ক? আকরামের দেওয়া বুড়ি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবে? পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।